যেটা বলতে চাচ্ছিলাম যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একসময় অনেক ছিল পৃথিবীতে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে, অক্সিজেনের পরিমাণ বাড়ে, আবার নাইট্রোজেনের পরিমাণ ধীরে ধীরে বাড়ে। কথা বুঝছো? এই যে কমা বাড়ার যে ঘটনাগুলো, সেটা ধরো একটা ইভেন্ট দিয়ে না, অনেকগুলো প্রসেস আছে এর মধ্যে। সেটা আমরা দেখব। তার মধ্যে প্রথম যেটা আমরা স্টার্ট করছিলাম সেটা অক্সিজেনের পরিমাণ কিভাবে বাড়ে। তো অক্সিজেনের পরিমাণ বাড়ে পৃথিবীতে, এটা বায়োলজিক্যাল ইভেন্টের মাধ্যমে। পৃথিবীতে যখন বায়োলজি আসছে, ঠিক আছে, তখন থেকে ধরো পৃথিবীতে অক্সিজেন বাড়া শুরু হয়েছে। এখন বায়োলজিটা কি? বায়োলজি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটা লাইফ আসছে পৃথিবীতে। কথা বুঝছো? খুব শর্টে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি পৃথিবীতে কিভাবে লাইফ আসছে, তাই না? তার মধ্যে মোস্টলি ডিসকাস করছি যে র্যান্ডমলি বা কেমিক্যাল প্রসেসে কিভাবে লাইফ আসছে। বুঝছো? ধরে নেওয়া হয় পৃথিবীতে লাইফ আসছে হচ্ছে তোমার একদম মানে এটা একটা রিডিউসিং কন্ডিশন থেকে। কথা বুঝলে? এটা ধরে না, আমি বলছি না গতকালে ভলকানো আছে পৃথিবীতে, ল্যান্ডে ভলকানো আছে, ওশানে ভলকানো আছে। হ্যাঁ, ওশানের যে আটলান্টিকের একদম মাঝ বরাবর দিয়ে একে বলা মিড আটলান্টিক রিজ, এর মধ্যে অসংখ্য ভলকানো আছে। কথা বুঝছো? তো ওই যে মানে কেমিক্যাল যে হাইপোথিসিসটা ওখানে ধরে নেওয়া হয় যে ওশানে সেই মানে যে ভলকানো গুলি আছে, যে হাইড্রোথার্মাল ভেন্ট যেগুলোকে বলা হয়, কথা বুঝছো, সে ওখান থেকেই তোমার লাইফের উৎপত্তি আর কি। ঠিক আছে? কি জন্য? ওই ভেন্টের মধ্য দিয়ে, হাইড্রোথার্মাল ভেন্টের মধ্য দিয়ে কি বলে, ওখানে যে ভলকানো গুলো আছে ওর মধ্যে দিয়ে যখন ওই যে রিডিউসিং গ্যাসগুলো মিথেন, তারপরে তোমার নাইট্রোজেন, তারপরে তারপরে এগুলো যখন বের হয়, তখন এই হট টেম্পারেচারে, তখন হচ্ছে ওগুলো তখন রিয়াকশন করে। বুঝছো? এগুলো তখন রিয়াকশন করে ওই 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 এক্সট্রিম কন্ডিশনে। বুঝছো? রিয়াকশন করে তোমার হচ্ছে এগুলো কি করে, এগুলো স্মল বিভিন্ন ধরনের অর্গানিক মলিকুলস ফর্ম করে। তার মধ্যে ধরো অনেকে বলে আরএনএ তৈরি হয়ে যায়, আবার অনেকে বলে না প্রোটিন তৈরি হয় আগে তারপরে আরএনএ তৈরি হয়। হোয়াটএভার দা তোমার যেভাবেই মনে করুক, মেইন কথা হচ্ছে যে সমুদ্রের মাঝখানে যে হচ্ছে তোমার যে ভলকানো গুলো আছে, সেখানকার হচ্ছে রিডিউসিং কন্ডিশন, স্ট্রং রিডিউসিং কন্ডিশন। কথা বুঝছো? ওখানে অক্সিজেন নাই। ওই অ্যানাক্সিক কন্ডিশনে, ঠিক আছে, তোমার ওই ভেরি ভেরি মানে খুবই তোমার মানে হাই টেম্পারেচারে, কয়েকশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা ডিপেন্ড করে ভলকানো টু ভলকানো, ওই টেম্পারেচারে করে কি তোমার যে কার্বন আছে, নাইট্রোজেন আছে, এগুলো র্যান্ডমলি রিয়াকশন করে ধরো তোমার অর্গানিক মলিকুলস ফর্ম করে। সেখান থেকে ধরো প্রোটিন বলতে পারো, অ্যামাইনো অ্যাসিডস বলতে পারো, আরএনএ, এগুলো ফর্ম করে আর কি। বুঝছো? সেখান থেকে তোমার ইয়াস না, পপসিকল খাইছো একটা তুমি সকালে? আচ্ছা, সেখান বলতেছিলাম কি বলতেছিলাম আমি? অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে, প্রোটিন ফর্ম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ফর্ম করে, সেখান থেকে লাইফ আসে। তো এই লাইফটা অতদিন আগে তো আর অতদিনের মানুষ তো বেঁচে নাই বা কেউ ইতিহাসও লিখে যায়নি, তাই না? তাহলে কিভাবে বুঝলো এই এতদিন আগে এই কি বলে এই এককোষী বা ইউনিসেলুলার যে 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 মানে লিভিং অর্গানিজম এগুলো ছিল? এগুলো মোস্টলি ধরো যে যে ইয়াগুলি আছে তোমার যে যে লিভিং যে ইয়াগুলি, ধরো ব্যাকটেরিয়াগুলি এককোষী, এগুলো যে ছিল, এগুলো হচ্ছে ধরো সেই সময় ধরো এরা তো আর বেঁচে নাই। যেগুলো মারা যায় কি হয়, ধরো তোমার সেডিমেন্টের মধ্যে বা বিভিন্ন রকের মধ্যে মধ্যে এগুলো জমা হয়। বুঝছো? তো সেগুলো থেকে তোমার হচ্ছে বিভিন্ন অনেক পুরাতন রক গুলো কালেক্ট করার পরে তার মধ্যে এই লাইফের অস্তিত্ব গুলো পাওয়া যায়। এখন যেটা বলছিলাম আমি গতকাল, এখন যদি মডার্ন সি ফ্লোর, এখনকার সি ফ্লোর যদি তুমি পরীক্ষা করো, তাহলে বর্তমান যে প্রসেস গুলো ওখানে হচ্ছে সেগুলো রিফ্লেক্ট করবে, তাই না? আর যত নিচে যাবে তত বেশি আগের দিনের ইতিহাস তোমাকে বলবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি আমার স্লাইডে চলে যাই। এই জন্য
দেখো এই যে তোমার এই যে কি বলে মিলার ইউরে যে এক্সপেরিমেন্টটা, এটা কিন্তু রিফ্লাক্সিং কন্ডিশনে করা হয়েছে। নর্মাল কন্ডিশনে তোমার এই যে ছোট ছোট যে ইয়াগুলা কি বলে, ধরো মিথেন, এই ইনঅর্গানিক মলিকুল গুলা ধরো তোমার রিয়াকশন করে অর্গানিক মলিকুল ফর্ম করে না, কথা বুঝছো? তো এই যে হাই এক্সট্রিমলি এটা রিডিউসিং কন্ডিশনে করা হয়েছে, এখানে কোনো অক্সিজেন নাই, এটা মিথেন রিচ, হাইড্রোজেন রিচ, আর এখানে রিফ্লাক্সিং কন্ডিশনে করা হয়েছে। এই জন্য ধরে নেওয়া হয় কি যে তোমার লাইফটা যে 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 ওশানের মধ্যে যে হাইড্রোথার্মাল ভেন্টটা, ওখান থেকেই মেইন লাইফটা আসছে আর কি। যাই হোক, এই যে মলিকুল, আচ্ছা এখানে থেকে আমি এটাও বলছি। আচ্ছা, আর্লিয়েস্ট ফর্মস ফ্রম রক রেকর্ডস। রক রেকর্ড দেখে বোঝা যায় কি তোমার 3.5 বিলিয়ন ইয়ার্স আগের রকে তোমার যে ইউনিসেলুলার যে প্রোক্রায়োটস বা প্রোক্রায়োটস, এর মধ্যে থাকে প্রোক্রায়োটিক সেল, ঠিক আছে? এটা পাওয়া যায়। তার মানে কি এটা ছিল 3.5 বিলিয়ন ইয়ার্স আগে। আচ্ছা, তারপরে দেখো 1.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড যে রক গুলা, সেখানে ইউক্রায়োটস এর সন্ধান পাওয়া যায়, কথা বুঝছো? এখন দেখি আমরা ইউক্রায়োটস কি আর প্রোক্রায়োটস কি। প্রোক্রায়োটস প্রথম একটা উপরেরটা আর ইউক্রায়োটস নিচেরটা। এটা আমি বায়োলজির মানুষ না, খুব বেশি বলতে পারবো না, তবে খুব সংক্ষেপে আমি যেটা বলবো, প্রোক্রায়োটিক সেলে নিউক্লিয়াস নাই আর ইউক্রায়োটিক সেলে নিউক্লিয়াস আছে, কথা বুঝছো? আর এখানে সম্ভবত সেল মেমব্রেনটা নাই, এখানে মেমব্রেন আছে। আর 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 একটা জিনিস হচ্ছে প্রোক্রায়োটিক সেলে, কথা বুঝলে? প্রোক্রায়োটিক সেলে তোমার হচ্ছে কি বলে, এটা এটা হচ্ছে এর ফটোসিনথেটিক ক্যাপাসিটি নাই, আর ইউক্রায়োটিক সেলে ফটোসিনথেটিক ক্যাপাসিটি আছে। তোমরা ডিটেলস দেখে নিও আর কি, আমি নিচে যাই। আচ্ছা, এখন দেখো আরেকটা পার্থক্য আছে। প্রোক্রায়োটিক সেল সাধারণত ইউনিসেলুলার, আর ইউক্রায়োটিক সেল গুলা এটা এটা ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। তাহলে পার্থক্য কি? নাম্বার 1, নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস নাই, ইউক্যারিওটিকে নিউক্লিয়াস আছে। প্রোক্যারিওটিক সেলে কি হয়, এর ফটোসিনথেটিক অ্যাবিলিটি নাই, ইউক্যারিওটিক সেলে আছে। প্রোক্যারিওটিকটা হচ্ছে মোস্টলি ইউনিসেলুলার, আর ইউক্যারিওটিক সেলটা এটা ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার। এখন দেখো যে এখন এখন আমরা যেটা বললাম, এটা একটা সামারি কি? evolution of life on earth, different stages, in different stage, কিভাবে বিভিন্ন স্টেজে বিভিন্ন ভাবে পৃথিবীতে প্রাণ আসার ঘটনাগুলো। লেফট সাইডে দেখতে পাচ্ছ প্রি ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান, আর্কিয়ান, এগুলো তোমরা জাস্ট সিম্পলি অ্যাভয়েড করো, এগুলো, কথা বুঝছো? আমি এটা কেটেই দিব, এটা তোমরা কনফিউজড হবা। এই টার্মগুলো মেইনলি জিওলজিস্টরা ইউজ করে, বুঝছো? দেখো পৃথিবীর সৃষ্টি কতদিন আগে? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4,500 বছর আগে, তাই না? ঠিক আছে তো? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। 4,500 বছর আগে। তাহলে দেখো এই যে 4.5 এখানে লেখা আছে, অ্যাকচুয়ালি 4.6 বিলিয়ন ইয়ার্স। এখানে দেখো ফরমেশন অফ দ্য আর্থ। তারপরে দেখো এই যে 3500 মানে 3.5 বিলিয়ন ইয়ার্স এর আগে দেখো এখানে লেখছে অ্যাপিয়ারেন্স অফ লাইফ, প্রোক্রায়োটস, ঠিক আছে? তারপরে অ্যানারোবিক মিথেন প্রডিউসিং ব্যাকটেরিয়া, অ্যানারোবিক হাইড্রোজেন সালফাইড ফর্মিং ব্যাকটেরিয়া, কথা বুঝছো? তারপরে এই যে কেমোলিথোট্রপস কি, এটা আর আমি বোঝাতে চাচ্ছি না তোমাদের। তারপরে দেখো এই যে 2,500 বছরের দিকে বা 1500 বছরের আগে অ্যাপিয়ারেন্স অফ অক্সিজেন ফর্মিং, ঠিক আছে, ফটোসিনথেসিস, এটা কি? সায়ানোব্যাকটেরিয়া, এটাই হচ্ছে ইউক্রায়োটস, কথা বুঝলে? অ্যাপিয়ারেন্স অফ অ্যারোবিক রেসপিরেশন। তারপরে তোমার তোমার এই যে তোমার তোমার কি 0.6 বিলিয়ন ইয়ার্স আগে অ্যাপিয়ারেন্স অফ ফার্স্ট মাল্টিসেলুলার অর্গানিজম, কথা বুঝছো? এই এখন ফটোসিনথেসিসটা কি? ফটোসিনথেসিস কি বলতো?
স্যার ক্লোরোফিলের সাহায্যে যে মানে প্লান্টরা হচ্ছে গ্লুকোজ তৈরি করে নিজেদের সেলের মধ্যে। হ্যাঁ, কোথায় থেকে? স্যার এটা স্যার স্যার ক্লোরোফিলে স্যার হচ্ছে মানে পাতায় এই সূর্যের আলো থেকে স্যার। স্যার হ্যাঁ, সূর্যের আলো, স্যার সূর্যের আলো আর হচ্ছে ওয়াটার মলিকুল আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড মিলে গ্লুকোজ তৈরি করে স্যার, এটাই হচ্ছে ফটোসিনথেসিস। আচ্ছা, আর আর কি হয় সাথে? স্যার আর হচ্ছে আমরা অক্সিজেন পাই মানে বাই প্রোডাক্ট হিসেবে, আর ওয়াটার মলিকুল পাই কিছু। অক্সিজেন পাই বাই প্রোডাক্ট, ফটোসিনথেসিস, তাই না? আচ্ছা, এখন এই যে পানি ছাড়া ফটোসিনথেসিস হবে না? জি স্যার। হ্যাঁ, শিওর? হ্যাঁ, পানি ছাড়া ফটোসিনথেসিস হবে না? কে বললো দেখি? হাত উঠাও তো দেখি, কে কে? হাত তো উঠাতে পারবে না। আহ এটা কি হয় বলি। আচ্ছা, তোমার ফিঙ্গার দেওয়া যায় না? দিতে পারো তোমরা? থাম দেওয়া যায়? স্যার রেজ হ্যান্ড দেওয়া যায় স্যার। রেইজ হ্যান্ড। আচ্ছা, রেইজ হ্যান্ড করো তো। মানে ফটোসিনথেসিসে অক্সিজেন হবেই হবে, এর পক্ষে কারা কারা আছে? ওয়াটার লাগবেই লাগবে। দেখি থাম দাও। ফেরদৌসারা, আরিফা খাতুন, আর আর হ্যাঁ, কানিস ফাতেমা, তারপরে হ্যাঁ আকলিমা। কই আর তো কেউ দিচ্ছে না। হ্যাঁ, নূরে আলম, নূরে আলম, নাহিদা আক্তার কিছু বলে না। ইব্রাহিম, স্যার প্রেজেন্ট স্যার। হ্যাঁ প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট কে? ইব্রাহিম? না স্যার, ইয়াসিন ইয়াসিন ও কবির। ইয়াসিন, আচ্ছা। জি স্যার। সাউন্ড কি ইয়াসিনের কাছেই হচ্ছে? না স্যার, জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, কে কে মনতোষ আছো? মনতোষ কম পাইছি আর কি। আর কেউ কিছু তোমরা কি আছে? এটা কি আরাফাত আকাশ আছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমার আছি কাছে স্যার। মেসেজ পাইছি, দেখি আগে পড়ে দেখি। দেখি নূরে আলম লাগবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আর কেউ কিছু বলতেছো না কেন? গৌতম, গৌতম কি আছো? জি স্যার। কিছু বললে না যে পক্ষে বিপক্ষে? স্যার আমি স্যার আপনার কাছ থেকে স্যার শুনতে চাই স্যার। আচ্ছা আচ্ছা, না আমি তো বলবোই তো। আতিকুর রহমান, তারপর নাজমুল হাসান, কি তনিমা তাসনিম। তনিমা তাসনিম আছো? জি স্যার। রবিনুর রহমান নাই। আতিকুর রহমান আছে আছে, সাউন্ড কম আর কি। নাজমুল হাসান আছো? জি স্যার। আচ্ছা, এই শোনো, তোমরা ইয়েস নো একটা হাত উঠালে ঠিক আছে, আমি বুঝবো যে তোমরা এখানে আসো। তাছাড়া আমি কিভাবে বুঝবো তোমরা নাই? আচ্ছা, এখন এখন হাত উঠাও। এখন হাত উঠাও বাকিগুলো, যে অক্সিজেন লাগবে না, ঠিক আছে, বা লাগতেও পারে নাও লাগতে পারে, এগুলোর পক্ষে। ফটোসিনথেসিসে তো স্যার অক্সিজেন লাগে না। ইন্দ্রাণী পাল কি বলতেছো? স্যার ফটোসিনথেসিস করতে স্যার অক্সিজেন লাগে না, বাট অক্সিজেনটা হচ্ছে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই। হ্যাঁ 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 হ্যাঁ, অক্সিজেনটা বাই প্রোডাক্ট হিসেবে পাই, হ্যাঁ। আর 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 আমি বলছি পানির কথা বলতেছিলাম আমি। জি স্যার, আর আমরা বলতেছি যে মানে স্যার পানিটা হচ্ছে লাগবে ফটোসিনথেসিস করতে আর কি। আচ্ছা, পানি ছাড়া ফটোসিনথেসিস হবে না? না স্যার, না স্যার হবে না। আর কেউ একজন কি মুশফিক আছো? মুশফিক আল নোমান, কি সিআর মহোদয় আছেন?
মামুন হাসান, তামান্না আক্তার, জি স্যার। সাদিয়া, জি স্যার। তুলি ব্যানার্জি, তুলি ব্যানার্জি। জি স্যার আছে স্যার, ভট্টাচার্য ব্যানার্জি না। তোমাকে আমার শুধু এটা ভুল হয়ে যায় আর কি। ভট্টাচার্য, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফটোসিনথেসিস হচ্ছে সিম্পলি যদি তোমরা বোঝো ফটোসিনথেসিস, তার মানে কোনো কিছু সানলাইটের প্রেজেন্সে, ঠিক আছে, কোনো কেমিক্যাল কম্পাউন্ড যদি তুমি সিনথেসিস করো, সেটাই ফটোসিনথেসিস বলতে আমি নেমলি বুঝি। কথা বুঝছো? এটা অক্সিজেন থাকতেই হবে, ইটস নট নেসেসারিলি, সরি, মানে ওয়াটার লাগবেই এরকম না, ওয়াটার ছাড়াও ফটোসিনথেসিস হতে পারে। আবার স্যার আমরা ভাবছিলাম গাছের ক্ষেত্রে যেটা মানে প্ল্যান্টস এর ক্ষেত্রে যে গ্লুকোজ তৈরি করে এই প্রসেসে যে ওয়াটারটা মাস্ট। এখানে ওয়াটার মাস্ট, তো অক্সিজেন ছাড়াও হতে পারে, সরি ওয়াটার ছাড়াও হতে পারে, ওয়াটারের প্রেজেন্সে হতে পারে। আবার আবার তোমার এটা অক্সিজেন প্রডিউস হতেও পারে, নাও পারে। ফটোসিনথেসিসটা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস, আর একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস। মনে রাখবা, অক্সিজেনিক ফটোসিনথেসিসটা কি? যে ফটোসিনথেসিস অক্সিজেন প্রডিউস হয়। অক্সিজেনিক ফটোসিনথেসিসটা কি? যেখানে অক্সিজেন, শুনতে পাচ্ছ, যেখানে অক্সিজেন প্রডিউস হয়। তোমাদের হাতগুলো নামাও আর কি এখন। আচ্ছা, অক্সিজেনিক ফটোসিনথেসিসটা হচ্ছে যেখানে অক্সিজেন প্রডিউস হয়। আর অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসটা কি? যে ফটোসিনথেসিস হয় যেখানে অক্সিজেন প্রোডাকশন হয় না। স্যার ছোটবেলায় যে আমরা পড়েছিলাম স্যার, অক্সিজেনকে হচ্ছে লেবেল করে দিয়ে স্যার অক্সিজেন 18 দিয়ে তখন স্যার প্রমাণ করা যেত যে স্যার অক্সিজেনটা স্যার যে কোথা থেকে আসে, এরকম আমরা আর কি পড়েছিলাম এটা শুধু ফটোসিনথেসিসে। শুধু অক্সিজেনকে লেভেল করে দিয়ে না, যে কোনো এলিমেন্টকেই, কথা বুঝছো, যে কোনো এলিমেন্টকেই তুমি যদি লেভেল করে দাও, ঠিক আছে, আইসোটপিক ট্র্যাকিং করো, তাহলেই তুমি বুঝতে পারবা এর সোর্সটা কি। বুঝছো? তোমার তোমার এই যে ধরো পানির যেমন, বুঝছো, যে যে আইসোটপ গুলি আছে, এই আইসোটপের কম্পোজিশন গুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে, বা নাইট্রোজেনের যে আইসোটপিক কম্পোজিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। এখানে তুমি তুমি ট্র্যাক করতে পারো, বুঝলে? ধরো 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 তোমার ধরো টেকনাফে এক ধরনের ধরো গাছ আছে, প্ল্যান্ট আছে, তেঁতুলিয়ায় এক ধরনের প্ল্যান্ট আছে। টেকনাফের ধরো নাইট্রোজেন বা অক্সিজেন আইসোটপিক কম্পোজিশন এক ধরনের হবে, তেঁতুলিয়ায় ধরো এক ধরনের হতে পারে। তো ওখানে যে ঘাস লতা পাতা জন্মিবে, এই আইসোটপিক কম্পোজিশন রিফ্লেক্ট করবে। ওখানে যে এই যে গরু ছাগল যেগুলি হবে, তাদের মধ্যে রিফ্লেক্ট করবে। ইভেন এই দুটার যে মাংস আছে, এই দুটা যদি তুমি অ্যানালাইসিস করো, আইসোটপিক্যালি ট্র্যাক করো, তার তখন তুমি ওখান থেকে ট্র্যাক করতে পারবে কোনটা কোন অঞ্চল থেকে আসছে। কথা বুঝছো? এই আচ্ছা, আমি যেটা এখন আমি আমার স্লাইডে ফিরে যাই আবার। এটা হচ্ছে এভলিউশন অফ লাইফের সামারি, কোন স্টেজে পৃথিবীতে কি আছে। এখন আসি ফটোসিনথেসিসটা দুই ধরনের, একটা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস, আর একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস। দুই জায়গায় অর্গানিক কম্পাউন্ড কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। একদম প্রথম ফিগার দেখো, এটা হচ্ছে কি অক্সিজেনিক ফটোসিনথেসিস। এখানে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, তোমার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে তোমার এই যে ক্লোরোফিলটা কি? ওই যে তোমার যে ইউনিসেলুলার কি বলে, তোমার কি বলে, ইউক্যারিওটস আছে না? হ্যালো,
এখন জি, স্যার। এখন যে গাছের মধ্যে প্ল্যান্টের যে গাছের পাতার মধ্যে যে ক্লোরোফিল পাওয়া যায় না, ক্লোরোফিল পাওয়া যায়, এই ক্লোরোফিলটা কিন্তু এই ইউক্যারিওটিক সেলের মধ্যেও পাওয়া যায়, বুঝছো? যার কারণে সেই সময় গাছ ছিল না, প্ল্যান্ট ছিল না, বাট অক্সিজেনিক ফটোসিনথেসিস হয়েছে। বুঝছো কেন? যে ইউক্যারিওটিক যে 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 তোমার অর্গানিজম গুলি আছে তার মধ্যে ক্লোরোফিল ছিল বা ক্লোরোফিলিক সাবস্টেন্স ছিল। আচ্ছা, তাহলে কি কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মিলায় তোমার এটা কি হয়, তোমার ক্লোরোফিল 2 দরকার হয়, এখানে লাইট এনার্জি দরকার হয়, আর ফর্ম হয় কি গ্লুকোজ, অক্সিজেন, আর সাথে ওয়াটার থাকেই আর কি। আচ্ছা, এটা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস। অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসটা কি? হুইচ টেকস প্লেস, ঠিক আছে, উইদাউট দ্য প্রোডাকশন অফ অক্সিজেন। এখানে দেখো ফিগার বি, এখানেও দেখো কার্বন ডাই অক্সাইড থেকে আলটিমেট প্রোডাক্ট কিন্তু কার্বোহাইড্রেটই হচ্ছে। আর এখানে লেখছে দেখো H2A, এটা ইলেকট্রন ডোনর। এখানে কি হাইড্রোজেনটা কি ইলেকট্রন, সরি ওয়াটারটা কি ইলেকট্রন ডোনর, কার্বন ডাই অক্সাইডটা কি ইলেকট্রন অ্যাকসেপ্টর। শুনতে পাচ্ছ? আমি আগেরটাই আবার আসি। জি স্যার, জি স্যার। আচ্ছা, ইলেকট্রন ডোনর কে আর অক্সিডাইজিং এজেন্ট কে? আচ্ছা, একটা অক্সিডাইজিং এজেন্টটা ইলেকট্রন ডোনর হবে না অ্যাকসেপ্টর হয় বলো তো? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর হবে, আর রিডিউসিং এজেন্ট কি হবে? ইলেকট্রন ডোনর। এখানে যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড একটা অক্সিডাইজড স্পেসিস, তার মানে কার্বন ডাই অক্সাইডকে রিডিউস করতে হলে উই নিড অ্যান ইলেকট্রন ডোনর। এখানে ওয়াটার হচ্ছে, ওয়াটার মলিকুল হচ্ছে ইলেকট্রন ডোনর। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু অক্সিডাইজড, এই কার্বনের অক্সিডেশন স্টেট +4, এটা হচ্ছে ইলেকট্রন নেয় নিয়ে গ্লুকোজ, এই গ্লুকোজটা হচ্ছে রিডিউসড স্পেসিস, বুঝছো? তেমনি এখানে কার্বন ডাই অক্সাইড এটা অক্সিডাইজড স্পেসিস, এর রিডাকশনের জন্য কার্বোহাইড্রেট হয়ে রিডিউস হওয়ার জন্য ইট নিডস অ্যান ইলেকট্রন ডোনর। তাহলে হিয়ার তোমার কি ইলেকট্রন ডোনরটা কি? এখানে ওয়াটার হতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস কিন্তু ওয়াটার হবে না। এখানে হাইড্রোজেন সালফাইড হতে পারে, হাইড্রোজেন ইটসেলফ হতে পারে, ফেরাস আয়ন হতে পারে, ফেরাস সালফাইড হতে পারে, ফায়াস আয়ন হতে পারে। তাহলে অক্সিজেনিক ফটোসিনথেসিসে কার্বোহাইড্রেট তৈরি হয় যেখানে কার্বন ডাই অক্সাইডটা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট এন্ড ক্লোরোফিল 2 টু ফর্ম গ্লুকোজ এন্ড অক্সিজেন। এখানে কার্বন ডাই অক্সাইডটা কি, এটা হচ্ছে এটা এটা আর ওয়াটারটা হচ্ছে ইলেকট্রন ডোনর। আর অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিসে ইলেকট্রন ডোনরটা কি? ফেরাস আয়ন হতে পারে, হাইড্রোজেন হতে, দেখো এগুলো সবগুলো রিডিউসড স্পেসিস। হাইড্রোজেন সালফাইড কিন্তু রিডিউসড স্পেসিস, হাইড্রোজেন কিন্তু রিডিউসড স্পেসিস, ফেরাস আয়ন রিডিউসড স্পেসিস, ফেরাস সালফাইড রিডিউসড স্পেসিস, ঠিক আছে? এগুলো গ্লুকোজ তৈরি করতে সক্ষম, বাট এখানে অক্সিজেন তৈরি হয় না। আচ্ছা, এখন আসো এই এই যে লাইফ আসছে, ধরো এটা বলছে কি তোমার এই যে যে ইউক্যারিওটিক যে সেল, যেগুলো ধরো ফটোসিনথেটিক যে সেলগুলি আছে, লিভিং অর্গানিজম যেগুলো আছে, সেগুলো রক রিলেটে পাওয়া গেছে ১,৫০০ বছর আগের, সরি 1.5 বিলিয়ন ইয়ার্স আগের রকে। তার মানে অর্থ দাঁড়াচ্ছে এই ইউক্যারিওটস গুলা তার আগেই ছিল। এখন দেখি ওশান কি বলে। চিত্রটা বুঝতে পারতেছো? দেখতে পাচ্ছ ফিগারটা? জি স্যার। দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। বুঝতে পারতেছো না, রাইট। ওপরের যে পার্টটা, দাঁড়াও দেখি আমি একটা একটা ইয়ে নিয়ে একটা কি জানি আকার জিনিস নিয়ে, দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা সরি ওখানে না তো, আমি কোথায় যেতে কোথায় যাই, এইটা দেখো অ্যাটমসফিয়ার, দেখতে পাচ্ছ? আর এই যে ডট 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 দেওয়া নিচেরটা হচ্ছে এটা ওশান, আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার।
দেখো এখানে যদি আমি দাগ দিই, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হবে, এটা হবে লেস দেন 2.5, তাই না, বিলিয়ন ইয়ার্স, তাই হচ্ছে না? আচ্ছা, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা, এটা যে অক্সিজেন লেভেলের গ্রাফ। তার মানে এর আগ পর্যন্ত দেখো অক্সিজেন কনসেন্ট্রেশন ছিল নাই বললেই চলে, এই পর্যন্ত। তার মানে 2.5 বিলিয়ন ইয়ার্স আগের যে অ্যাটমসফিয়ারটা আমাদের, সেখানে কোনো অক্সিজেন ছিল না। তারপরে দেখো অক্সিজেন কি বাড়া শুরু হয়, ঠিক আছে, বাড়তে 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 কমতেছে, বাড়তেছে কমতেছে, এখন একটা পর্যায়ে স্টেবল হয়। আচ্ছা, এখানে যে দেখো এই যে ডট 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 দেখতে পাচ্ছ, এই যে এর আগ পর্যন্ত এই জায়গাটুকুতে, গৌতম আছো? জি স্যার। আচ্ছা, এখানে লেখা, হ্যাঁ এখানে ফেরোজিনাস আছে, ফেরোজিনাস লেখা আছে, দেখতে পাচ্ছ, ফেরোজিনাস। তার মানে এই ওশানটা আগে আমাদের ছিল অ্যানক্সিক ওশান, এবং কমপ্লিটলি রিডিউসড কন্ডিশন ছিল ওশানে, কোনো অক্সিজেন ছিল না। তো অক্সিজেন যদি না থাকে, আয়রনের অক্সিডেশন স্টেট কয়টা জানো? দুইটা না, ফেরাস আয়ন আর ফেরিক আয়ন। জি স্যার। আগে ওশান, আগে সমুদ্রে কিন্তু হিউজ কনসেন্ট্রেশন অফ আয়রন ছিল, এবং আয়রনটা ছিল ওয়াজ মোস্টলি ইন ফেরাস ফর্ম। আর আয়রনের ফেরাস ফর্মটা সলিউবল, কিন্তু আর ফেরিক ফর্মটা সলিউবল না, ঠিক আছে। ফেরিক ফর্মটা কি হয়, এটা নিচে প্রেসিপিটেট পড়ে, রেডিশ ব্রাউনিশ প্রেসিপিটেট, ঠিক আছে, ফেরিক আয়রনের। তো ওশানটা ছিল ফেরাস আয়ন কমপ্লিটলি, ধরো মানে খুবই দেখো হাই কনসেন্ট্রেশনে ফেরাস আয়ন। 2.5 বিলিয়ন ইয়ার্স আগে বা 2000 বছর 2 বিলিয়ন ইয়ার্স আগে, এই সময়টাতে যখন ওই যে ইউক্রায়োটস আসে, আসার পরে দে স্টার্টেড প্রডিউসিং অক্সিজেন থ্রু ফটোসিনথেসিস। তারপরে কি হয়, ধরো এই যে যখন করতে থাকে ওশানিক একটা পার্ট দেখো, এই পার্টে দেখো আর দেখো ফেরাস আয়ন নাই, ঠিক আছে, অল্প অল্প মানে মানে এটা অল্প অল্প অক্সিজেনেশন হয়। আর ফেরাস আয়নটা ধীরে ধীরে কি হয়, এটা দেখো যদি আমি লিখি Fe2 প্লাস প্লাস কেমনে করে কি O2 এটাকে আমি লিখবো ধরো কষ্ট স্যার আপনি স্যার মুখেই বলেন স্যার। না, একটু লেখলেও মাথার মধ্যে সবাই শুনবে না আমি জানি, আর একটু লেখা থাকলে সবাই বুঝবে। আচ্ছা দেখো, এই ফেরাস আয়নটা এটা হচ্ছে কি অ্যাকুয়াস ফর্মে, এটা অ্যাকুয়াস ফর্মে, কথা বুঝছো? এটা অক্সিজেন যখন তৈরি হয় নিচে নিচে ফেরিক আয়ন ফর্ম হয়, এই ফেরিক আয়নটা হয় হচ্ছে ইনসলিউবল, কথা বুঝছো? এটার নিচের সেডিমেন্টেশন হয়। আর এই তার মানে কি, যত অক্সিজেন আসে তোমার পানিতে আয়রনের কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমতে থাকে। তার কারণ কি, আয়রন মানে কি হয়, ফেরাস আয়নটা, সলিউবল ফেরাস আয়নটা অক্সিডাইজ হয়ে ফেরিক আয়ন ফর্ম করে, নিচে সেডিমেন্টে জমা হয়। এই দেখো একটা পর্যায়ে এসে দেখো এই ওশানটা মোর অর লেস টক্সিক, কথা বুঝছো? মোর অর লেস টক্সিক। তাহলে নিচে আমি কি লিখছি, তোমার আচ্ছা, অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য আর্কিয়ান টার্মটা আমি কেটে দেবো। 2.5 বিলিয়ন ইয়ার্স আগে বা 3 বিলিয়ন ইয়ার আগে ছিল হচ্ছে কি, ওয়াজ ডিভয়েড অফ অক্সিজেন। তারপরে কি ছিল, কন্ডিশনটা কি ছিল, ওশানটা ছিল অ্যানক্সিক, আয়রন 2 রিচ and sulfate poor ocean. Major increase in atmospheric oxygen at
বিলিয়ন ইয়ার্স অ্যাগো। এই সময়টাকে বলা হয় হচ্ছে কি গ্রেট অক্সিডেশন ইভেন্ট। গ্রেট অক্সিডেশন ইভেন্ট। তাহলে পৃথিবীতে যদি গ্রেট অক্সিডেশন ইভেন্ট বলো, এই 2.4 বা 2.5 বিলিয়ন ইয়ার্স আগে যে অ্যানক্সিক ওশানটা, ঠিক আছে, স্টার্টেড বিকামিং তোমার অক্সিজেনেটেড, এই সময়টাই হচ্ছে গ্রেট অক্সিডেশন ইভেন্ট। আমি নেক্সট স্লাইডে চলে যাই নাকি? আচ্ছা, দেখো যে কার্বন ডাই অক্সাইড রিচ টু কার্বন পোর যে সিস্টেমটা আমাদের আমি বলতেছিলাম কি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেশি ছিল, এখন কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা কম। কার্বন ডাই অক্সাইডটা কনজিউম হলো কিভাবে? নাম্বার 1, একটা ধরো ফটোসিনথেসিস হয়েছে না? ফটোসিনথেসিস জি স্যার। স্টার্ট হয়েছে ফটোসিনথেসিস। নাম্বার 2, যখন হাইড্রোস্ফিয়ারটা আমাদের অলরেডি ফর্ম হয়ে গেছে, বুঝছো, একদম আর্লি পৃথিবীর অ্যাটমসফিয়ারে, আর্লি আর্থের অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাই অক্সাইড গুলো ছিল, এগুলা সলিউবিলিটির মাধ্যমে এগুলা মানে সলিউবল হতে থাকে কোথায়? তোমার হাইড্রোস্ফিয়ারে, ওশানে। যখন সলিউবল হতে থাকে, ঠিক আছে, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস লিকুইড ওয়াটারের সাথে মিক্স আপ হয়ে কি করে? তোমার বাইকার্বনেট ফর্ম করে আর অ্যাসিড ফর্ম করে, ঠিক আছে। তারপর রেজাল্টটা কি? প্রোডাকশন অফ অ্যাসিডিটি, প্রোডাকশন অফ বাইকার্বনেট। তার মানে কি কার্বন ডাই অক্সাইড যে আর্লি অ্যাটমসফিয়ার আছে দুই ভাবে হলো। নাম্বার 1 কি? নাম্বার 1টা হচ্ছে সরি অক্সিজেনিক ফটোসিনথেসিস বা অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস, দুই জায়গায় কার্বন ডাই অক্সাইড ইউজ হয় ফটোসিনথেসিসে। আরেকটা হচ্ছে কি তোমার সলিউবিলিটি ইকুইলিব্রিয়াম। তার মানে যে হাইড্রোস্ফিয়ার যে ফর্ম হয়, হাইড্রোস্ফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন যে গ্যাস, তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়ছো না? জি স্যার। এখানে কি তোমার একটা রিয়াকশনের লেফট সাইডে বা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যত বেশি হয়, প্রোডাক্ট তত বেশি হয়, তাই হবে না? জি স্যার, আরেকবার বলুন। এটা আরেকবার বলবো? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে যে তোমার তোমার যে ইয়ে আছে, তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, সেখানে তোমরা পড়ছো না যে কোনো একটা রিয়াকশনের যদি তুমি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন বাড়ায় দাও, তাহলে স্যার প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়বে। জি স্যার। সেভাবে অ্যাটমসফিয়ারে যেহেতু অনেক বেশি কার্বন ডাই অক্সাইড ছিল, আর পানিতে যেহেতু আর মিক্স হওয়ার মতো অ্যাবিলিটি আছে, আর পানিতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বনেট পোর, ঠিক আছে, তখন কি হয়েছে তোমার এই অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাই অক্সাইড এটা মিক্স হতে থাকে কি থাকে? ওশানিক সারফেসে মিক্স হতে থাকে, আর ধীরে ধীরে কি হতে থাকে? এটা বাইকার্বনেট হতে থাকে, ঠিক আছে। তারপর ক্যালসিয়াম বাইকার্বনেট হয়, নিচে জমা হয়। আবার ধরো এই সমুদ্রের মধ্যে যে ইউক্রাইডস গুলি আছে, সায়ানো ব্যাকটেরিয়া গুলি আছে, সেগুলো কি কার্বন ডাই অক্সাইড নিয়ে কি করে? এগুলো ধরো তোমার যে এগুলোর কি বলে গ্লুকোজ ফর্ম করে। এভাবে ধীরে ধীরে তোমার ওশানই মেইনলি কার্বন ডাই অক্সাইড পাম্প করে ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, এন্ড স্টিল কার্বন ডাই অক্সাইড পাম্প করে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে কার্বন ডাই অক্সাইড তোমার হচ্ছে ইয়া করার জন্য, কি বলে, অ্যাটমসফিয়ার থেকে তোমার এটা পাম্প হয়, এটা তো ওশান করে। এই যে কেমিক্যাল ওয়েদারিং এটা করে ল্যান্ডে। আমাদের ল্যান্ডে যে বিভিন্ন সয়েলের মধ্যে কার্বনেট মিনারেল আছে, তারপরে সিলিকেট মিনারেল আছে, মোস্টলি তো সিলিকেট মিনারেল, তাই না? সিলিকেট না? সয়েলটা কি এক ধরনের সিলিকেট না? ক্লে না? জি স্যার। সয়েলটা এক ধরনের ক্লে। ক্লেটা হচ্ছে এক ধরনের সিলিকেট মিনারেল, সিলিকেট রক। তো হয় কি তোমার অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাই অক্সাইড আছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এই অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডটা আমাদের মাটির যে সিলিকেট রকটা আছে এবং কার্বনেট রক আছে এর সাথে রিয়াকশন করতেছে। মাটির সাথে আছে, তারপরে উপরে পাহাড়ের সাথে আছে, এগুলোর সাথে কন্টিনিউয়াসলি রিয়াকশন করতেছে, করে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইডটা কনজিউম হচ্ছে আমাদের আর্থ দ্বারা, আমাদের মাটি দ্বারা। কথা বুঝলে? এই প্রসেসটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। আমি ডিটেলস এখানে গেলাম না যে কিভাবে এই কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কনজাম্পশন হচ্ছে, আমি ডিটেলসে গেলাম না। তবে আমি স্লাইডটা আমি আজকে রাত্রে পারলে আপলোড করব, না হলে বাই টুমরো মে আপলোড করব। এই গত ক্লাসের ক্লাস আর আজকের ক্লাস এখানে আমার যদি মনে থাকে, তাহলে এই যে কিভাবে কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড যে রিমুভ হয়,
এই কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল ফর্মুলা প্রসেসটা আমি লিখে দিব ওখানে, মানে তুমি যদি ইন্টারেস্টেড হও দেখতে পারো আর কি। তাহলে অ্যাটমসফিয়ারিক অক্সিজেন গ্যাসে কি কি উপায়ে, মেইনলি তোমার বায়োলজিক্যাল সিস্টেম থেকে, তাই না, যে ইউক্যারিওটিক যে লিভিং অর্গানিজম আছে তাদের হচ্ছে তাদের ফটোসিনথেসিস, অক্সিজেনিক ফটোসিনথেসিসের ফলে ধীরে ধীরে কি হয়েছে তোমার এটা ওশানেই ধরে নেওয়া হয় ফটোসিনথেসিসটা হয়েছে, হওয়ার ফলে ওশানিক যে ফেরাস আয়ন আছে, ঠিক আছে, এটা সাথে সাথেই কিন্তু অ্যাটমসফিয়ারে যায়নি, সাথে সাথে অ্যাটমসফিয়ারে না যাওয়ার কারণ হচ্ছে সাথে সাথে অ্যাটমসফিয়ারে না ওশানিক যে অক্সিজেনটা তৈরি হয়েছে সেটা ওশানের যে ফেরাস আয়ন এটাই কনজিউম করছে, করতে করতে ওশানিক ফেরাস আয়ন যখন শেষ হয়ে গেছে তখন ওশানটা অক্সিজেন রিচ হয়েছে, হওয়ার পরে পানি যখন অক্সিজেন হোল্ডিং ক্যাপাসিটি যখন লস্ট করছে তখন হচ্ছে সেই অক্সিজেনটা অ্যাটমসফিয়ারে গেছে, কথা বুঝছো? আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইড কিভাবে রিমুভ হয়েছে দেখো, এখানে এই অক্সিজেন রিমুভ হওয়ার সাথে ফটোসিনথেসিসের সাথে কার্বন ডাইঅক্সাইড একটা রিলেশন আছে, অক্সিজেন যত বেশি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তত কম হয়েছে ফটোসিনথেসিসের কারণে। সেকেন্ডলি আরেকটা বড় কার্বন ডাইঅক্সাইড রিমুভালের উপায় হচ্ছে তোমার হাইড্রোস্ফিয়ারের যে সারফেস আছে এখানে তোমার সলিউবিলিটি ইকুইলিব্রিয়ার মাধ্যমে। আরেকটা হচ্ছে কি তোমার কেমিক্যাল ওয়েদারিং অফ সিলিকেট এন্ড কার্বনেট রক্স, এখানে কার্বনেট রক্সটা রেখা হয়নি এই কারণে কার্বনেট রক্স করে টেম্পোরারিলি, আর সিলিকেট কি পার্মানেন্টলি কার্বন ডাইঅক্সাইডকে পাম্প করে ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখন দেখো আর্থস atmospheric composition influenced by many processes, দেখো volcanic outgassing, বুঝো তো, evolution of oxygenic photosynthesis, biogeochemical cycle, weathering and sedimentation। আর কি চেঞ্জ করছে ওভার টাইম, gained oxygen and nitrogen and lost carbon dioxide and methane। ঠিক আছে, নাইট্রোজেনটা কি রিলেটিভলি ইনার্ট গ্যাস, প্রাইমারি প্রোডাক্ট অফ আর্থস প্লেট টেকটনিক্স এন্ড ডিগ্যাসড ফ্রম সাবডাকশন জোন ভলকানোস, মেইনলি ভলকানো থেকেই আসে। আর অক্সিজেনটা কি প্রডিউসড প্রাইমারিলি বাই ফটোসিনথেসিস, মানে যে কথাগুলি এতক্ষণ ধরে গতকাল থেকে পড়াচ্ছি, যে প্রথমে অ্যাটমসফিয়ার ফর্ম হয়েছে, তারপরে কি একই সাথে পৃথিবী সলিডিফাই হয়েছে, তারপরে হাইড্রোস্ফিয়ার ফর্ম হয়েছে, হাইড্রোস্ফিয়ার ফর্ম হওয়ার পরে তোমার হচ্ছে কি হয়েছে, এর মধ্যে তোমার লাইফ আসছে, তাই না, যে ভলকানো আছে মানে ওয়াটারের মধ্যেকার যে ওশানিক যে ভলকানো, ওখানে ধরে নেওয়া হয় যে কি তোমার লাইফ তৈরি হয়েছে, সেই লাইফটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক আছে, ইউক্যারিওটিক আছে, প্রোক্যারিওটিক সেল ফটোসিনথেসিস করতে পারে না, ইউক্যারিওটিক সেল ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে, সেখানে প্রথমে অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, কথা বুঝলে? যাই হোক, এগুলো ধীরে ধীরে হতে থাকে। আর অক্সিজেন রিমুভ হয় কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয় কিভাবে, যদি তোমাদের কোশ্চিন করা হয়, শুনতেছো তোমরা? হ্যালো, এটা সিলেবাসে এক্স্যাক্টলি পড়বে না, বাট স্টিল তোমার সিলেবাসের মধ্যে আছে এটা। যদি আমি কোশ্চিন করি যে আর্লি হিস্ট্রি থেকে, ঠিক আছে, পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের যে চেঞ্জটা আসছে, মানে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমছে আর অক্সিজেনটা বাড়ছে, এক্সপ্লেইন করো। আমি দিতেই পারি এরকম ধরনের একটা কোশ্চেন, কথা বুঝলে? আচ্ছা, তারপরে রিলেটিভলি ইনার্ট গ্যাস, ধরো প্রাইমারি তারপরে এই তো তোমরা মানে এটা সামারি বুঝতে পারছো তো, আর্থ অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন। আচ্ছা, এখানে দেখো এই ফিগারটা তোমাদের মনে আছে, একদম প্রথম ক্লাসে মনে হয় আমি দেখাইছিলাম, হিস্ট্রি অফ আর্থ অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন। দেখো এখানে দেখো ইনিশিয়ালি কার্বন ডাইঅক্সাইডটা ধীরে ধীরে কমতেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড যে মেইন কমছে, এটা অক্সিজেন এই যে ফটোসিনথেসিসের চেয়ে বড় কারণ হচ্ছে হাইড্রোস্ফিয়ার ফর্মেশনের সাথে সাথে, মেইনলি সলিউবিলিটির মাধ্যমে, কথা বুঝছো? মেইনলি সলিউবিলিটি ইকুইলিব্রিয়ামের মাধ্যমে হাইড্রোস্ফিয়ার যখন ফর্ম হয়েছে, পানির সাথে মিক্সিং এর মাধ্যমে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইডটা কমছে, ধীরে ধীরে কমছে। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হয়েছে, বা এগুলো কি সলিউবিলিটি, ওয়েদারিং, সেডিমেন্টেশন কি পানিতে কার্বন থেকে বাইকার্বনেট হয়েছে, কথা বুঝছো? বাইকার্বনেট যখন হয়েছে, এটা তখন ক্যালসিয়াম কার্বনেট বাইকার্বনেট হয়েছে, হওয়ার পরে এটা ধীরে ধীরে নিচের দিকে সেটেল করছে, একে বলে সেডিমেন্টেশন। পানির ওয়াটার কলাম থেকে নিচের যে আছে সি ফ্লোর আছে,
বা সেখানে ধরো ডিপোজিট হওয়া, তারপরে ধরো ইভলিউশন অফ লাইফ। ঠিক আছে? আচ্ছা, জাস্ট দুইটা প্রসেস আমি বলে রাখি, এই দুইটা প্রসেস তোমার এর সাথে সংশ্লিষ্ট, বাট এই অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি পড়তে আমাদের লাগবে না। এটা লাগবে হচ্ছে আমরা যে ওয়াটার কেমিস্ট্রি পড়বো পরবর্তীতে, ঠিক আছে, বিভিন্ন কন্টামিনেশন পলিউশন যখন পড়বো তখন এই দুইটা প্রসেস সম্পর্কে আমাদের জানা লাগবে। আমি বলে রাখি এই দুইটা প্রসেস সম্পর্কে যেহেতু পড়াচ্ছিলাম, আমি পরিচয় করে দিয়ে রাখি। একটা প্রসেস কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলায়, এটা কি CH2O, এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ডের সংক্ষিপ্ত রূপ। আর সাথে হচ্ছে কি অক্সিজেন। হ্যাঁ বলো। কার্বোহাইড্রেট স্যার ওইটা স্যার। এটা কার্বোহাইড্রেট, রাইট, এটা কার্বোহাইড্রেট, সিম্পলি এটা কার্বোহাইড্রেট। তাহলে CH কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস। একে আমরা বলি প্রাইমারি প্রোডাকশন। বুঝছো? প্রাইমারি প্রোডাকশন বোঝো তো তোমরা? প্রাইমারি প্রোডাকশন বাংলায় কি বলে? এটা বাংলায় তোমরা পড়ছো? প্রাথমিক উৎপাদ। হ্যাঁ, প্রাথমিক উৎপাদ, মানে যে খাদ্য উৎপাদনের স্টার্টটা হচ্ছে এই ফটোসিনথেসিসের মাধ্যমে। তারপরে না বিভিন্ন ফুড চেইনের মাধ্যমে ধরো আমাদের কাছে আসে আর কি, বিভিন্ন ফুড চেইনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তার মানে কার্বন ডাই অক্সাইডটা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে হয় কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন, এটা প্রাইমারি প্রোডাকশন। আবার এই কার্বোহাইড্রেটটাই দেখো অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে হবে কি কার্বন ডাই অক্সাইড, মানে অপোজিট রিঅ্যাকশন। এই কার্বোহাইড্রেটটাই অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে হবে কি কার্বন ডাই অক্সাইড আর পানি। এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রাইমারি প্রোডাকশনটা কি? যেখানে কার্বন ডাই অক্সাইডটা তোমার পানির সাথে রিঅ্যাকশন করে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, আর কি কি লাগে টাগে, হয় কি কার্বোহাইড্রেট আর অক্সিজেন। আর এই প্রসেসটা প্রাইমারি প্রোডাকশনের যে অপোজিট যে প্রসেস, দ্যাটস অ্যারোবিক রেসপিরেশন। বুঝছো? আচ্ছা, নিচের টুকু আমি আর এক্সপ্লেন করলাম না, এটা আমি কেটে দিব। ঠিক আছে? এটা তোমাদের আমি করতে চাই না আর কি। আচ্ছা, আমি বলেই রাখি দেখো, প্রাইমারি প্রোডাকশনের চেয়ে, কথা বুঝলে, তোমার অ্যারোবিক রেসপিরেশনটা আচ্ছা এদিকে আমি না জানি। এখন আসো যে দেখো এই যে দুইটা ফিগার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আর্থ প্রিবায়োটিক অ্যাটমসফিয়ার আর আর্থ মডার্ন অ্যাটমসফিয়ার। প্রিবায়োটিক মিন্স মানে এই যে বায়োলজির আগের ঘটনা, যে লিভিং যে অর্গানিজম গুলো পৃথিবীতে আসছে তার আগের ঘটনা। এটা ছিল কি উইকলি রিডিউসিং অ্যাটমসফিয়ার। দেখো হাইড্রোজেন আছে, অনেক নাইট্রোজেন আছে, অ্যামোনিয়া আছে, কার্বন ডাই অক্সাইড আছে, ওয়াটার আছে, কার্বন মনোক্সাইড আছে, মেথেন আছে। আর আর্থ মডার্ন যে অ্যাটমসফিয়ার, দেখো এই যে কার্বন ডাই অক্সাইড যতটুকু ছিল অক্সিজেনের ডিব্বা তত বড় হয়ে গেছে আর কি, সার্কেলটা বড়। নাইট্রোজেন অনেকে আছে, এখানে আছে আর্গন, মেথেন, কার্বন ডাই অক্সাইড, ধরো ওয়াটার। মেইনলি এখান থেকে চলে গেছে কি কার্বন ডাই অক্সাইড। আর সাথে এখানে দেখো এই যে প্ল্যান্টস, এনিমালস তৈরি হয়েছে। বুঝছো? and that's all. নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে মডার্ন অ্যাটমসফিয়ার, যে মডার্ন অ্যাটমসফিয়ারের কম্পোজিশন গুলো কি কি। আর এই যে তোমরা পড়েও আসছো, অনেক কিছু রিপিটও করবে, তোমাদের ভালোও লাগবে। যে কি বলে, এই যে কি কি স্তর বলে না, এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তাই না? এই স্তরগুলোর টেম্পারেচার ভ্যারিয়েশন কেন হয়েছে উপর থেকে নিচের দিকে, এটা তোমরা পড়তে পড়ছো এগুলো? জি স্যার, কিছুটা পড়ছো। আচ্ছা, এই মডার্ন অ্যাটমসফিয়ার সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার আগে যদি আমি বলি যে এই পৃথিবী সৃষ্টির জন্য কি আছে,
আমি বড় করতে পারি না কেন? কস্ট অফ শেয়ারিং। আচ্ছা, তার মানে এই ইউনিভার্স যে তৈরি হয়েছে, কথা বুঝছো, তখন কি বায়োলজি ছিল পৃথিবীতে? না স্যার। এই হিসাবে না, ধরো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক কনসেপ্ট আছে। তো আমরা যে কনসেপ্টটা সায়েন্সে পড়তেছি, আমি আবারও বলে নিই, যে কনসেপ্টটা আমরা পড়তেছি সায়েন্স যেটা বলে, সেটা প্রথমে কি ছিল? প্রথমে ছিল ফিজিক্স। এই ইউনিভার্সের যে সৃষ্টি হয়েছে, নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়েছে, সেটা তোমাদের যদি ইন্টারেস্ট থাকে কোর্স পড়ানোর পরে কোনো এক সময় ডিসকাস করব, এই ইউনিভার্সটা কিভাবে তৈরি হয়েছে। আর ইউনিভার্স থেকে আমাদের হ্যাঁ স্যার বিগ ব্যাং থিওরির মাধ্যমে হ্যাঁ বিগ ব্যাং থিওরি প্লাস দ্যাট ইজ অরিজিন অফ ইউনিভার্স। যদি কখনো বা অরিজিন অফ প্ল্যানেটারি বডি যদি কখনো সময় হয় একদিন ডিসকাস করবো আর কি, 1-2 ক্লাস। তো পৃথিবীতে আগে যখন এই ইউনিভার্সটা তৈরি হয়েছে, সেটা ছিল একটা ফিজিক্সের প্রসেস, তাই না? ফিজিক্যাল ফিনোমেনা আর কি। ইউনিভার্স তৈরি হয়েছে, প্ল্যানেটারি বডি পৃথিবী তৈরি হয়েছে, তারপরে ভিনাস, মার্স, তারপরে যে 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 গ্রহগুলি আছে এগুলো তৈরি হয়েছে আর কি। তারপরে আসলো কি, মানে আমি যেটা বুঝতেছি, এটা আমি কোনো বই দেখে বলতেছি না। তারপরে পৃথিবীতে ধরো যে প্রসেসগুলি আসছে, যে আর্থ ফরমেশনটা একটা ফিজিক্স, এই যে অ্যাটমসফিয়ার ফরমেশনটা, ইনিশিয়াল অ্যাটমসফিয়ার ফরমেশন একটা ফিজিক্স। গ্র্যাভিটির কারণে ধরো এই যে ধরে রাখতেছে আর কি, বুঝছো, অ্যাটমসফিয়ারিক গ্যাসকে। আবার অ্যাটমসফিয়ারের যে ইয়েটা হচ্ছে কি বলে তোমার যে তোমার আমি বলছিলাম যে লিকুইড আয়রনের কারণে যে ম্যাগনেটিক যে পোল আছে, এই আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডের কারণেও তোমার যে আর্থের যে ইয়েগুলো আছে, যে অ্যাটমসফিয়ারিক যে কি জানি উইন্ড বলে, আমি ভুলে গেছি, এটা দ্বারাও মনে করতে পারি না। এটাও একটা কারণ, ঠিক আছে, যে অ্যাটমসফিয়ারিক পার্টিকেলকে ধরে রাখার আর কি, বুঝছো। এই তারপরে কি অ্যাটমসফিয়ারিক চেঞ্জ আসছে, হাইড্রোস্ফিয়ারের চেঞ্জ আসছে, এগুলো ছিল কেমিস্ট্রি, ঠিক আছে। তারপরে হলো কি, ধরো ভলকানিক যে ইরাপশন গুলা, এগুলো আবার ধরো কেমিস্ট্রি, ফিজিক্স। তারপরে ধীরে ধীরে আবার আসলো কেমিস্ট্রি থেকে আসলো বায়োলজি আসছে কত, অ্যাপ্রক্সিমেটলি 3.5 বিলিয়ন ইয়ার্স আগে, প্রোক্রায়োটিক যে সেল তার ফরমেশনের মাধ্যমে। তারপরে ধীরে ধীরে সেটা ইউনিসেলুলার প্রোক্যারিওটিক সেল। তারপরে ধীরে ধীরে আসে যে এটা খুবই সিম্পল লাইফ আর কি। সিম্পল লাইফটাতে আসতে থাকে ধীরে ধীরে মোর কমপ্লেক্স লাইফ, যেমন ইউক্যারিওটিক সেল। এ ফটোসিনথেসিসের অ্যাবিলিটি থাকে, এর নিউক্লিয়াস আছে, সামটাইমস মাল্টিসেলুলার, ঠিক আছে। এই ইউক্যারিওটিক সেলের মধ্য দিয়ে ফটোসিনথেসিস স্টার্ট হয়। অ্যানক্সিক ওশানটা ধীরে ধীরে অক্সিক হয়, তারপর ওশানটা যখন অক্সিজেনে স্যাচুরেট হয়ে যায়, তখন এই অক্সিজেনটা আমাদের অ্যাটমসফিয়ারে ধীরে ধীরে আসতে থাকে। বর্তমানে মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আছে। এই মোটামুটি সামারি হলো এই লাস্ট 2 ক্লাসের। কারো কোনো কোয়েশ্চেন?